নওশাদ দাঁড়ালেই আমরা খুশি হব। আমি নিজে ব্যক্তিগতভাবে, বিশেষত যেহেতু এসব জায়গায় কাজ করেছি, আমি নিজে সেখানে যাব প্রচারে। বিমনদা চেষ্টা করবেন আইএসএফ এর সভাপতির সঙ্গে কথা বলতে, এবং তারা যদি মিনার থেকে নিচে নেমে এসে মাটিতে পা রেখে যদি বামপন্থীর সঙ্গে কথা বলে, তাহলে আমার মনে এটা মিটে যাবে, দেরি লাগবে না। আপনার কি এর পিছনে বিজেপির ইন্ধন আছে বলে মনে হচ্ছে, এই আইএসএফ এর এই ভুল বদলটা? যারা আগামী 25 বছর বাম রাজনীতি এবং বাংলা রাজনীতিকে ডমিনেট করবে, মানুষ আশীর্বাদ করলে সংসদে প্রতিনিধিত্ব করবে, তাদের যদি তুমি এখন বিরোধিতা করো, তাহলে আমাদের অবর্তমানে বামেদের সঙ্গে কখনোই, যারা আজকে বিরোধিতা করছে, তাদের সঙ্গে নতুন করে আর এই সম্পর্ক গড়ে উঠবে না। সারা বাংলা ভেবেছিল অনেক বেশি আসনে হয়তো আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবেন, কিন্তু দেখা গেল 2টির বেশি পারলেন না। প্রার্থী কি খুঁজে পাওয়া যাচ্ছে না? মানুষ এই প্রশ্ন তুলবে। এত জটিলতার কথা বললে, কিন্তু বাম ফ্রন্টের মধ্যে আসন সমঝোতা নিয়ে কোনো জটিলতা নেই, কারণ 42টা আসন বাম ফ্রন্ট তো আগেই লড়েছে। যেহেতু আমরা কংগ্রেস এবং আইএসএফ, হামরো পার্টি আর অন্যান্য যে জনগোষ্ঠীর মানুষ আছেন, জাতিগোষ্ঠীর মানুষ আছেন, বিশেষত মতুয়া, আদিবাসী, তপশিলি, তাদের যে সামাজিক সংগঠন বা রাজনৈতিক দলগুলো আছে, যারা বিজেপি এবং তৃণমূল অবস্থানে দৃঢ় থাকবে, তাদের সবার সঙ্গে কথাবার্তা বলে ফাইনালাইজ করব। তো কিছু আসন তো রাখতে হয় ছেড়ে, নাহলে তুমি একটা ইউনিলাটারাল ঘোষণা হয়নি। বামফ্রন্ট তো আজকে বামফ্রন্ট নয়, বামফ্রন্টের আগে যুক্তফ্রন্ট হয়েছে, যুক্তফ্রন্ট ভেঙেছে দুবার। তো এগুলো অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা হয় যে কীভাবে অনেকগুলো দলকে নিয়ে একসঙ্গে কাজ করতে হয়। গোটা দেশের মধ্যে সিপিআইএম গর্ব করে এটা বলতে পারে, যেখানে যেখানে সিপিআইএম মজবুত আছে সেখানেই ফ্রন্ট আছে, যেখানে সিপিআইএম মজবুত নেই সেখানে কোনো ফ্রন্ট থাকে না। ভোটের সময় অ্যালায়েন্স হয়, কিন্তু আবার পরে থাকে না। এই জন্য বামফ্রন্ট আছে। অনেক চেষ্টা হয়েছে বামফ্রন্টকে ভাঙার, ভেতর থেকে বাইরে থেকে, কিন্তু সিপিআইএমের রাজনীতি স্পষ্ট, আমরা সবাইকে নিয়ে চলি, সেটা নতুন করে বলতে হবে না। এবং উল্টো দিকে যদি দেখো, এনডিএ বা মমতা ব্যানার্জির মহাজোট, যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন ক্ষমতা, তখন 22 দলের জোট ছিল, যেন মহাজোট বলতেন। কোথায় গেল তারা? একটা তো বিজেপিকে দেখতে পাচ্ছি, কিন্তু বাকিরা গেল কোথায়? যখন এনডিএ এসেছিল তখন বলা হতো অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তারপরে ইন্ডিয়া ব্লক হওয়ার পরে আবার নতুন করে এনডিএ নাম শোনা গেল, নাহলে ওটা পরে হয়ে গেছিলো বিজেপি গভর্নমেন্ট, তারপরে হয়ে গেছিলো মোদি অমিত শাহ যোগী গভর্নমেন্ট, এখন হয়ে গেছে শুধু মোদি গভর্নমেন্ট। এখানে মমতা গভর্নমেন্ট, ওখানে মোদি গভর্নমেন্ট। তাহলে গণতন্ত্রের এটা বিরোধী। গণতন্ত্রের নিয়ম হচ্ছে অনেককে নিয়ে কাজ করতে শিখতে হয়। এই জন্যই আমাদের যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন, এগুলো করে আমরা শিখি যে কীভাবে ভিন্ন ভিন্ন মতের লোক, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা একসঙ্গে কীভাবে কাজ করতে পারে। তাহলে বামফ্রন্টে এ ব্যাপারে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যেহেতু কংগ্রেস এবং আইএসএফের জন্য আমাদের কিছু আসন ছাড়তে হবে, তাহলে কে কোনটা ছাড়বে সেটাই নিয়ে, সেটা আমাদের দানা বেঁধে উঠেছে। তার আমার যেটা টানাপোড়েন ছিল যদি কিছু, সেটা নেই। 1, 2 হচ্ছে আমরা কংগ্রেসের সঙ্গে একটা আসন সমঝোতা ঘোষণা করিনি, কিন্তু দেখেছো খুব স্মুথলি আমরা কোন আসনে ওদের শক্তি, কোন আসনে আমাদের শক্তি, কোথায় আমাদের দুজনের শক্তি মিললে বিজেপি তৃণমূলকে হারানো যায়, সেগুলো আমরা একটা সমঝোতা করে এসেছি। তারপরে 2-1টা এমন আসন আছে যেখানে অন্য বাম বা বামফ্রন্টের বাম শরিক বা আইএসএফের ক্লেম আছে, আবার ওদেরও ক্লেম আছে। আমরা চাইছি যাতে এটা সিমলেস হয়, সেই জন্য একটু সময় নিচ্ছি। আর 7 পর্যায়ের আছে, আমরা 5 পর্যায়ের পর্যন্ত আসনগুলো প্রায় মেরে এনেছি, 4 পর্যায় পর্যন্ত হয়ে গেছে, সুতরাং কোনো অসুবিধা হয়নি। 5ম এবং 6ষ্ঠ পর্যায়ে আমরা ঘোষণা আজকেই করতে পারতাম, কিন্তু যেহেতু 7ম পর্যায়ে সবটা বোঝা যাচ্ছে না, আদৌ আইএসএফ আসতে আগ্রহী কি অনাগ্রহী সেটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা দেখলাম আজকে মিডিয়াতে যে জানলাম যে তোমার গিয়ে নওশাদ সিদ্দিকী নাকি বলেছেন যে দাঁড়াবেন, তাহলে নাকিও তুলে দিচ্ছি আমি, দাঁড়াবেন। সঙ্গে সঙ্গে শুধু আমি নয়, সিপিআইএম নিঃশর্তভাবে সমর্থন করছে। সিপিআইএমের প্রার্থী তালিকায় আজকে নাম ছিল, আমরা সেটা কেটে দিলাম, ঘোষণা করলাম না, ধরে রাখলাম, এবং কোনো আলাপ আলোচনার সাপেক্ষ নয়, যেহেতু নওশাদ অনেক আগেই মিডিয়াতে বলে দিয়েছিল যে দাঁড়াবে। তো সিপিআইএম নয়, শুধু বামফ্রন্ট নয়, আমরা কংগ্রেসের সঙ্গে যখন কথা শুরু করিনি আসন সমঝোতার, অধীরবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতায় যে ও যদি দাঁড়ায় অভিষেকের বিরুদ্ধে, তাহলে আমরা ভালোই লড়াইটা করবে এবং জিতবে। আমরা সবাই সম্পূর্ণ শক্তি নিয়ে নামবো, প্রচারে যাব, এবং ওখানে কোনো প্রার্থী দেব না, এটা অনাক্রমণ চুক্তির মতো। যার ফলে আজকেই আমাকে প্রদেশ কংগ্রেসে জানালো যে তোমার গিয়ে ওরা ডায়মন্ড হারবার সিট চেয়েছিল আলাপ আলোচনার মধ্যে, কিন্তু আমরা বলে দিয়েছিলাম যেহেতু নওশাদ দাঁড়াবে বলেছে, এটা আলোচনা করা যায় না। ওরা বললো আমরা আমাদের দাবি তুলে নিচ্ছি।
অর্থাৎ সমর্থন করছে। মানে ডায়মন্ড হারবারে যদি নওশাদ সিদ্দিকী লড়েন তাহলে আপনারা প্রার্থী যদি নেই আপনারা বলেই দিলেন জোটের কোনো প্রার্থী কথা বলছি না এখান থেকে তোলো ওখান থেকে তোলো, এটা হচ্ছে নওশাদ দাঁড়ালেই আমরা খুশি হব এবং আমরা আমাদের শুধু সমর্থন নয়, সিপিআইএম তার সর্বশক্তি নিয়ে, কারণ সব অ্যাসেম্বলিতে তো স্প্রেড থাকে না সব জায়গায় কর্মীটা, তারা নিয়ে আমরা ঝাঁপাবো। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশেষত যেহেতু এসব জায়গায় কাজ করেছি, মিডিয়া ব্রুজ কেন্দ্র, মহেশতলা কেন্দ্র, মগরাহাটের এলাকা, যেগুলো আমি চিনি ভালো করে, আমি নিজে সেখানে যাব প্রচারে, এটা বলে দিলাম। এবার বাকি আসনগুলোর ব্যাপারে তাদেরকে শীঘ্র সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে। ওরা যদি এটা বলে থাকে আমরা 8টা ঘোষণা করে দিচ্ছি, আমরা আলো তালিকা ঘোষণা করবো, তাহলে আলোচনা হয় না। 2 কদম তুম ভি চলো, 2 কদম হাম ভি চলে। বাংলার মানুষ চাইছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে। তার জন্য আমরা চাইছি বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস, আইএসএফ এবং অন্যান্য সংগঠন ব্যক্তি গোষ্ঠী তারা যুক্ত হয় এবং সেটা হচ্ছে। সেখানে যখন কংগ্রেসের সঙ্গে প্রায় মিটিয়ে আনা গেছে, যেহেতু মূলত উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা কলকাতা উত্তরে দিয়েছি আসন, আর ইতিমধ্যে দেখে নিয়েছ, কিন্তু আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলার একটা আসন আমরা ঘোষণা করিনি, যেখানে মূলত আইএসএফ লড়তে পারে এরকম আমাদের একটা নিজস্ব হিসেব মতো আছে। এবার তারা যদি সিদ্ধান্ত নেয় সেটা একদিন, আমরা 2 দিন, তারপর আমি তো চলে যাচ্ছি প্রচারে। আর বিমনদা চেষ্টা করবেন আইএসএফের সভাপতির সঙ্গে কথা বলতে, এবং তারা যদি মিনার থেকে নিচে নেমে এসে মাটিতে পা রেখে যদি বামপন্থীর সঙ্গে কথা বলে, তাহলে আমার মনে হয় এটা মিটে যাবে, দেরি লাগবে না। আমরা এই ব্যাপারে প্রস্তুত। আইএসএফ নিয়ে যখন কথা হলো, আপনার বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, এইটাকে কিভাবে দেখেন? এবং দীপশিতার বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দেওয়া হয়েছে, অফিসিয়ালি দেওয়া হয়েছে। যাদবপুরের বিরুদ্ধে যাদবপুরে দেওয়ার কথা হচ্ছিল, আইএসএফ পরিষ্কার বলেছিল যাদবপুরে প্রার্থী দেবেন এবং দেওয়া ওটা হয়ে, এখন অবধি ওরা সে অর্থে সিদ্ধান্ত না নিলেও। দেখো, বাম শরিকদের সঙ্গে আমরা এতবার আলোচনা কেন করছি? কারণ আমরা চাইছি সমঝোতা মানে সিমলেস। সিমলেস মানে সেখানে কোথাও যদি, বাট, নাও, ফ্রেন্ডলি লড়াই, বন্ধুত্বপূর্ণ, শত্রুতাপূর্ণ কিচ্ছু থাকবে না। আমরা 42টা আসনে একযোগে লড়বো। সেখানে কার কে প্রার্থী হলো তাতে হচ্ছে একযোগে লড়বো। আর সেটাকে ভাঙা মানে হচ্ছে যে একতরফাভাবে নিজের প্রার্থী ঘোষণা করে দেওয়া। তাহলে তো সিপিআই, আরএসপি, ফর ব্লক নিজের প্রার্থী ঘোষণা করতে পারতো না, কিন্তু বাম ফ্রন্ট যেহেতু আছে আমরা আলোচনা করছি। আমরা কংগ্রেস তাহলে একতরফা আসন ঘোষণা করতে পারতো না। যে সমস্ত আসন আমরা বলেছি যে এখানে অন্যদের কারোর কোনো দাবি দেওয়া নেই, আপনারা ঘোষণা করতে পারেন, আমরা ছাড়তে পারি। আইএসএফের ক্ষেত্রে যদি কথাবার্তা হতো, সেটাই আমরা চেয়েছিলাম, তাহলে আমরা বলতাম এই আসনগুলো তোমাদের জন্য আছে, তোমরা সেটা প্রার্থী ঘোষণা করো, এবং দেরি হচ্ছে। আর বাকি আসন যেগুলো ডিসপিউট থাকতে পারে সেগুলো আলাপ আলোচনা করবো। কিন্তু একটা তালিকা ঘোষণা করে দিয়ে সেইখানে থাকলে কখনো পারিবারিকে হয় না, বন্ধুত্বের মধ্যে হয় না, ভাই ভাইয়ের মধ্যে হয় না, রাজনীতি তো হয় না। আমরা যে যা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, যদি হাত না বাড়াই, পা না চালাই, যদি কথা না বলি, তাহলে কখনোই বন্ধুত্বপূর্ণ হয় না। না, আপনার কথাগুলো দার্শনিক লাগছে। বাস্তববাদী চিন্তাধারা কি বলছে? আপনার বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়েছে, একদম ছোট করে যদি বলেন। আমি যখন মুর্শিদাবাদে ঘুরেছি আমাকে 2-1 জন বলেছে, আর এখানে ওরা যেটা প্রেস রিলিজ করেছিল সেখানেও বলেছে। আমি আমারটা নিয়ে উদ্বিগ্ন নই। তাহলে তো এমনিতেই লোকে বলবে মোহাম্মদ সেলিম নিজের জন্য সমঝোতা করছেন। এই আইএসএফ যখন জন্মগ্রহণ করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে যখন বাংলাদেশের সঙ্গে যখন সমঝোতা হয়েছে, তোমরা মিডিয়া, তুমি নয় কিন্তু মেনলাইন মিডিয়া প্রায় তো আইএসএফ সেলিম তৈরি করেছে, বা সেলিম আইএসএফকে নিয়ে টানছে, বা যখন নওশাদ সিদ্দিকী জেলে গেছে তখন আমরা বামফ্রন্ট, কংগ্রেস সবাইকে নিয়ে যখন মিছিল করেছি, অনেকেই মনে করেছে কেন বাড়তি উৎসাহ হয়। এই জন্যই যে একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করে দিতে হয়। বিশেষত সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি মানুষ, তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে, যে অ্যাসপিরেশন আছে, তাদের যে দাবি দেওয়া আছে, সেটা নিয়ে তারা সংগঠন করতে পারে, আন্দোলন করতে পারে, আমার বিরোধী হলেও, আমার সঙ্গে দ্বিমত হলেও। এবং তৃণমূলের যে আক্রমণ, বিজেপির যে আক্রমণ, সেখান থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে অন্যকেও বাঁচাতে হবে। এই জন্য আজকে মণিপুরে গিয়ে আমরা সিপিএম লড়ছি, কিন্তু ওখানে নাগা কুকি যখন হচ্ছে, মেথি যখন ঝামেলা হচ্ছে, যখন খ্রিশ্চানদের ইস্টার্ন স্যাটারডেতে বলছে ছুটি বাতিল করে দেবো, তো আমাকে তার বিরোধিতা করতেই হবে। সবটা ভোটের জন্য নয়। এবার যখন ভোট আসছে তখন সমঝোতা করতে হয়। দার্জিলিংয়ের পাহাড়ে এত রক্তক্ষয়ী বিষয় হয়েছে,
তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে সমস্ত পাহাড়ের সংগঠন যদি একটা হয়ে ইন্ডিয়া ব্লকে আসে, আমি তাকে স্বাগত জানাবো, কারণ আমরা ঐক্য চাইছি। আমি কি আমার পার্টির সিম্বলে দাঁড় করাবো? আমি কি আমার ক্যান্ডিডেট রাখাবো? নো, আমরা বলবো যেমন ডায়মন্ড হারবার তেমনি দার্জিলিং, কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা একতরফাভাবে সমর্থন করব। এটা ভালো, একটা ডেমোক্রেটিক স্পেস গড়ে উঠুক। কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে বিধানসভায় যেহেতু তার একটা ভূমিকা আছে, এবং অতীতে যেভাবে আইএসএফকে আক্রমণ করেছিল তার ধর্মীয় পরিচিতি নিয়ে, ফুরফুরা সাহেবের কানেকশন নিয়ে, দার্শনিকভাবে বলো, রাজনৈতিকভাবে বলো, সাংগঠনিকভাবে বলো, আমার পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। এবং তাদের একটা যে পরিচিতি, রাজনৈতিক পরিচিতি, সেটা হচ্ছে লেফট অফ দ্য সেন্টার। এবার সে যদি বামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাইট অফ দ্য সেন্টার হয়, সেটা তার দলের সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি যে এই ধরনের সংগঠনে একটা লেফট অফ দ্য সেন্টার অবস্থান হলে রাজ্যের জন্য, ঐক্যের জন্য, দেশের জন্য ভালো। আপনি আপনারটা ভাবছেন না, কিন্তু তরুণ প্রজন্মের যারা প্রার্থী হয়েছেন, মূলত দীপশিতা, সৃজন, এদের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী, এইটা আপনি কিভাবে দেখেন? ওদের শুভবুদ্ধি উদয় হবে এবং ওরা উইথড্র করবে। পঞ্চায়েত নির্বাচনের তালিকা আছে ভোটের, যেখানে ওদের শক্তি আছে, সামর্থ্য আছে, সংগঠন আছে, সেখানে লড়বে। লোকসভা নির্বাচনে কংগ্রেস দল কি 42টা আসনে ধরতে পারতো না? বামফ্রন্ট কি 42টা আসন তুই বললে নেই বলে বামফ্রন্ট কি 42টা আসনে হতে পারতো না? সিপিএম একা কি 42টা আসনে হতে পারতো না? কেন আমরা? কারণ বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, তৃণমূল বিরোধী মানুষের যে রাগ সেটাতে প্রশমিত না হয়, তাহলে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা একযোগে লড়লে একটা 3 কোণা লড়াই হবে। সেখানে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। বিজেপি আর তৃণমূল চাইছে না 3 কোণা লড়াই হোক, ত্রিমুখী লড়াই হোক। তারা চাইছে একটা বাইনারি তৈরি করতে, এবং সেটা আরও মারাত্মকভাবে হিন্দু মুসলমান করতে চাইছে, শুধু দল হিসেবে নয়। বাংলাকে বাঁচাতে হলে, সম্প্রীতিকে বাঁচাতে হলে, বাংলার যৌবনের ভবিষ্যৎ বাঁচাতে হলে, তখন দাঁড়িয়ে আমাকে এই ত্রিমুখী লড়াইয়ের জায়গা করে দিতে হবে, যাতে মানুষ একটা বিকল্প পায়। সেই বিকল্প আমরা গড়ে তোলার চেষ্টা করছি। এটা একটা প্রকল্প, সেই প্রকল্পে অংশীদার হলে আইএসএফ, আমরা বুঝবো বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান আছে। সেই প্রকল্পে যদি অংশীদার না হয়, দেখো গোটা দেশে বিজেপির এটা কাজ, তারা বিভিন্ন বিরোধী দলকে ভাঙছে, সংগঠনকে ভাঙছে, বিরোধী ঐক্য ভাঙছে। সার্জিল ইমাম, ওমর খালিদের মতো লোকজনকে জেলে দিয়েছে, ঐশীর মতো ছাত্রীকে আক্রমণ করেছে, এবং তারপরে টুকরে টুকরে গ্যাং বলে বদনাম করেছে। তো তার মধ্যে তো শেলা রশিদ চলে গেল বিজেপির ক্যাম্পে, মোদির ক্যাম্পে। দুঃখ হয়, সবাইকে তুমি ধরে রাখতে পারো না। আইএসএফ তার ক্যাম্প বেছে নিতে পারে, কিন্তু আমরা সবসময় আহ্বান জানাবো বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান দৃঢ় করে বামপন্থীদের সঙ্গে সঙ্গী হোক শিবিরে। আপনার কি এর পিছনে বিজেপির ইন্ধন আছে বলে মনে হচ্ছে? আমাদের দেশে মোদি, অমিত শাহ ইশারা ছাড়া কিচ্ছু ঘটে না। আইএসএফ এর এই ভুল বদলটা, আমি তোমাকে কি বলছি, আজকে এটাই দুর্ভাগ্য, গণতন্ত্র এখানেই সংকট, ধর্মনিরপেক্ষতা এখানেই সংকট। অভিষেকও কতটা মুখ খুলবে, কতটা কথা বলবে, কতটা হেসে বলবে, কতটা কেঁদে বলবে, মমতা কোন বিষয়ে বলবেন, কোন বিষয়ে বলবেন না, সেটাও আরএসএস ঠিক করে দেয়। তাহলে যদি সিপিআইএম, এটা হচ্ছে, এই লড়াইটা হচ্ছে ইডিওলজিক্যাল লড়াই আরএসএস এর সঙ্গে। আরএসএস যে দেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে ইডিওলজিক্যাল লড়াই। এখানে কে কোথায় লড়ছে তার থেকে বেশি বড় হচ্ছে আদর্শগত লড়াই, মতাদর্শগত লড়াই। সেখানে তোমার মতাদর্শ স্পষ্ট করতে হবে তুমি কোন দিকে আছো, পরিষ্কার কথা। আমি বলছি না তুমি আমার দিকে না থাকলে তুমি ওদিকে আছো, কিন্তু এই যে গড়ে ওঠা ঐক্যকে যদি কেউ ভাঙে, এটা তিল তিল করে আমরা গড়েছি, রক্ত ঘাম দিয়ে গড়েছি, তার মধ্যে সবার অংশগ্রহণ আছে। আমি বলছি না যে সিপিএম করেছে। সেই ঐক্য যাতে আঁচ না লাগে, আচরণ না লাগে, সেজন্য আমরা এতটা ধৈর্য পরীক্ষা দিচ্ছি। এই নতুন প্রজন্মের মানে দীপশিতা, সৃজন দেবীদের প্রার্থী দিলে ভবিষ্যতে আইএসএফ এর সঙ্গে সম্পর্ক রাখা হবে কি হবে না, এটাই তো একটা বড় প্রশ্ন। আমাদের প্রজন্ম তো শেষ হয়ে যাবে খুব সম্ভবত, এই নির্বাচনটা শেষ নির্বাচন। আপনি এরপরে আর লড়বেন না মানে? এখন আগে ঠিক করেছিলাম, ঘোষণা করি না, আমরা তো ঘোষণা করি না কখনো। পার্টির ব্যাপার, পার্টিকে জানিয়েছিলাম, সেটা তো আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, তাহলে আগে যখন এই প্রশ্ন ভাবিনি। আর একটা বয়স হয়েছে, আর আমরা নতুন প্রজন্মটা গড়ে তুলছি। তারপর ওদেরই ভাবনা ছিল, আমাদের পার্টির ভাবনা হলো যে আমাদের ক্যান্ডিডেট লিস্টে একদল নতুন থাকবে, কিন্তু কয়েকজন ভেটারেন থাকবে। এই জন্য সুজন দাঁড়াতে চাইনি, আমিও দাঁড়াতে চাইনি। আবার আমরা যাদের কথা ভেবেছিলাম এরকম আরও একজন, এরা যেমন অলোকেশ দাঁড়াতে চাইনি, আমরা জোর করে দাঁড় করিয়েছি, তাহলে একটা ক্যারি করার জন্য। সেখানে দাঁড়িয়ে আমরা ডক্টর সুকৃতি ঘোষালকে দাঁড় করিয়েছি, প্রিন্সিপাল, এক্স রেজিস্ট্রার, কিন্তু একজন শিক্ষাবিদ।
জ্ঞানীগুণী মানুষ, তো ক্যান্ডিডেট সব রকমের লোকজন লাগে। আমরা তরুণকে দাঁড় করিয়েছি, কিন্তু আমাদের প্রজন্ম যখন শেষ হতে যাচ্ছে, পরের প্রজন্মের হাতে যখন আমরা ব্যাটন তুলে দিচ্ছি বা তুলে দিয়েছি বলতে পারো, আমি প্রার্থী হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে তাহলে নতুন প্রজন্ম একটা জায়গা পাবে, তারা মাঠ জুড়ে গোটা রাজ্যে প্রচার করতে পারবে। আমরা বলছি একটা জায়গায় বক্ড হয়ে থাকবো, তাহলে আর সবাই রাজ্য সম্পাদককে চাই, রাজ্য সম্পাদককে বলবে দরকার হবে না, বা আমি ফাঁকি মারছি ঘরে বসে আছি আর যাচ্ছি না, তা তো নয়। আমরা দেখেছো বিমান দ্বারা মাঠে বসেছিলেন কেন? যে এই সিম্বলিজম নয়, যে বাকিরা যাতে মাঠ জুড়ে খেলে, আস্থা তৈরি হয়, আস্থা অর্জন করতে পারে, আস্থা অর্জনের যোগ্য হয়ে উঠতে পারে। সেখানে দাঁড়িয়ে যারা আগামী 25 বছর বাম রাজনীতি এবং বাংলার রাজনীতিকে ডমিনেট করবে, মানুষ আশীর্বাদ করলে সংসদে প্রতিনিধিত্ব করবে, তাদের যদি তুমি এখন বিরোধিতা করো, তাহলে আমাদের অবর্তমানে বামেদের সঙ্গে কখনোই, যারা আজকে বিরোধিতা করছে তাদের সঙ্গে তুমি জানো আমাদের তো এরকম না, এ দল থেকে একবার গেলাম একবার ও দলে গেলাম, এরকম হবে না। সেখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে নতুন করে আর এই সম্পর্ক গড়ে উঠবে না। সেটা বাংলার জন্য, সম্প্রীতির জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য এবং মানুষের জন্য ভালো দিক হবে না। মানে এটা নিঃসন্দেহে একটা বড় স্টেটমেন্ট। নওশাদের 8টা আসনের পাল্টা আপনি যেভাবে কথা বলছেন, নমনীয় অথচ নমনীয় নয়। কিন্তু সেলিম দা, আপনাদের বাম জোট যেটা আছে 47 বছর ইতিহাস, সেখানে সিপিআই এবং সিপিআইএমের বর্তমান অবস্থা নিয়ে কর্মীরা অসংখ্য প্রশ্ন তুলছেন, বিশেষ করে বসিরহাট, পুরুলিয়া, যে আসন সমঝোতাগুলো এখনো করা যাচ্ছে না। বসিরহাটের ডিজার্ভিং ক্যান্ডিডেট সাধারণ মানুষ কর্মীরা যাকে চাইছেন, সিপিআইয়ের এটা সিট বলে অনেকে ভাবেন, এই জায়গাটা যদি একটু আলোকপাত করেন। সমঝোতা নতুন করা মানে কোনোটা কারো শীত নয়। আচ্ছা, এই আইএসএফকে যদি আমি আনি, কংগ্রেসকে যদি আসন দিই, 42টা আসলে বামফ্রন্ট তো সবসময় 42টা লড়েছে, তাতে আমাকে তো কিছু অদলবদল করতে হবে। সেটা হচ্ছে, সেটা আমাদের বামফ্রন্টে আলোচনা করে নিয়ে আমরা সেই পার্টটা চুকিয়ে দিয়েছি। সুতরাং এখন কারো কোনো আসন নয়, সমঝোতা করে আমরা ঠিক করব। কিন্তু দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কেউ যাবে না ফিরে। কিন্তু এই দিবে আর নিবে যদি না হয়, মিলাবে আর মিলিবে যদি না হয়, তাহলে কেউ যদি ফিরে যেতে চায় ফিরে যাক।